আমরা যখন ক্লাস করতাম তখন মাদ্রাসায় একটা ক্যান্টিন ছিল। তো এই ক্যান্টিন থেকে পুরি সিঙ্গারা এগুলো আমাদের 12টার দিকে ছোট্ট একটা বিরতি দিত, ক্লাস বিরতি, তখন এটা নিয়ে আসতো উপরে। আমরা 3 তলায় ছিলাম। তো যখন নিয়ে আসতো তখন সব ছাত্ররাই মোটামুটি খাইতো। তো আমাদের কাছে তো টাকা নাই, কিভাবে খাবো? তো আমি এভাবে থাকতাম যে খাওয়া দরকার নেই, কিন্তু আমার ছোট ভাই যে ছিল জাহিদ, সে আমার কাছে আইসা, ভাই খাইতে হবে। আমি বলতাম আমার কাছে তো টাকা নাই, কিভাবে খাবা? বলতো তুমি কারো কাছ থেকে নিয়ে দাও। তো আমার আসলে কারো কাছ থেকে চাওয়াটাও খুব লজ্জা লাগতো। তো আমি তাকেই পাঠাইতাম। আমি বলতাম যে তুমি এক কাজ করো, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো আছে নাকি না, দিবে কি না, পরে দিয়ে দিব। তেমন কারো কাছ থেকে যদি পাইতাম তো দেখা গেছে এমনও হতো মাঝে মাঝে যে এমন সময় টাকাটা সে দিছে যখন এই নাস্তা শেষ হয়ে গেছে। আসলে এটাই সঠিক যে বিয়ের সময়টাই আসলে আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে হ্যাপি যে সময়, এটা বিয়ের সময়। এটাই একদিন এমন হয়েছে যে আমাদের 2 ভাইয়ের একটা প্লেট, 2 ভাইয়ের একটা প্লেট, একজনে খাওয়ার পর আরেকজন খাবে, এমন হতো। তো আমরা সকালবেলার যে নাস্তা, আমি চিড়া কিনে রাখতাম, চিড়া ভিজায় চিনি দিয়ে তারপর খাইতাম। তো চিড়া ভিজায় আমি তাকে বললাম যে পানিটা ফেলে দিয়ে আসো। তো সে 3 তলা থেকে পানি ফেলতে গিয়ে প্লেট সহ ফেলে দিচ্ছে। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে যুক্ত হয়ে যে অবস্থায় আপনারা দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, কো স্পন্সরশিপে রয়েছে মালাভিস। সুন্দর এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের যারা প্রথিত যশোর সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন জীবনের গল্প। অর্থাৎ যেই মানুষগুলো সফলতার একটা পর্যায়ে অবস্থান করছে, এই মানুষগুলোর জীবনী কেমন ছিল, তাদের জীবনের গল্প কত স্ট্রাগলময়, অথবা কত সৌহার্দ্যপূর্ণ, অথবা কত হ্যাপিলি তারা মুভমেন্ট করে এগিয়ে গিয়েছে, সকল বিষয়গুলো জানবার জন্য এবং আপনাদের প্রিয় ব্যক্তিত্বদের জীবনী আপনাদের সঙ্গে তুলে ধরবার জন্যই আজকের এই আয়োজন জীবনের গল্প। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কলরবের অন্যতম শিল্পী, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় মুখ, যিনি চমৎকার গান লিখেন, সুর করেন এবং দারুণ গায়কে আপনাদেরকে অনুপ্রাণিত করে, তাওহিদ জামিলকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং তার কাছ থেকে কিছু কথা শুনবো, পাশাপাশি সুযোগ থাকলে গানও শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই, আমরা জানি যে শিল্পীদেরকে মানুষ দাওয়াত করে যে গান শোনানোর জন্য, কিন্তু আজকে প্রত্যেকটা মানুষেরই যতটুকুন ব্যাপ্তিকাল থাকুক তার জীবনের কিছু গল্প থাকে, এই গল্প শুনবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আর আপনার সাথে মনে হয় এই প্রথম এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করে আসলে অনেক ভালো লাগছে। আর শুধু গল্পই শোনাবো না, সঙ্গীতও শোনাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি প্রথমেই জানতে চাই, আব্বা মা বেঁচে আছেন? জি আলহামদুলিল্লাহ। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই 5 বোন। দেশের বাড়ি? নরসিংদী। নরসিংদী। জি। কি করছেন এখন? এখন আপাতত আমি কলরব শিল্পী গোষ্ঠীতে কাজ করছি, পাশাপাশি আমাদের যে প্রতিষ্ঠান আছে হলি টিউনেও সময় দিচ্ছি, এবং আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে নরসিংদীতে, সেখানেও সময় দিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক কাজ। আগে ইসলামী সংস্কৃতি নিয়ে মানুষের হেয়ালিপনা ছিল, গুরুত্বহীন ছিল, এখন একটা ভালো একটা অবস্থানে আছে। আপনারা যারা কাজ করছেন, কেমন লাগে এটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কারণ একটা সময় ছিল যখন ইসলামী সঙ্গীত অতটা মানুষের মধ্যে চর্চা ছিল না, বা মানুষ অতটা শুনতো না। কিন্তু বর্তমানে মিডিয়ার যুগে বলা যায় প্রতিটা মানুষের কাছে আমাদের সঙ্গীতগুলো পৌঁছে যাচ্ছে দিন দিন। এটা আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ।
জীবনের এই যে আজকে শিল্পী হিসেবে একটা স্বীকৃতি রয়েছে, বিভিন্ন জায়গায় গেলে মানুষ খুব উৎসাহ দেয়, খুব খুশি হয়, হাত মেলাতে চায়, অটোগ্রাফ নিতে চায়, এটা কেমন লাগে? ফটোগ্রাফ না, ফটোগ্রাফ নিতে চাই। ফটোগ্রাফ এখন তো ফটোগ্রাফ, অটোগ্রাফ কেউ নেয় না? না, অটোগ্রাফ এখনো নেয় না, কিন্তু আমি তো অনেক জায়গায় অটোগ্রাফও দিতে হয়। এখন যদি কেউ আসে অটোগ্রাফের জন্য, আমি তাকে না করে দিই। আমার মনে আছে ইমিডিয়েট বোধহয় বোধহয় 2-3 মাসের ভেতরে এমন হয়েছে, সবাই তো নিচ্ছেই এবং একজন হাত বাড়িয়ে দিচ্ছে অটোগ্রাফের জন্য। এটা সিনেমায় দেখতাম একটা সময়, কিন্তু আমার এটা কয়েকবার হয়েছে। এটা মাঝে মাঝে সে নিতে পারতেছে না, বাট কলম দিয়ে ভাই আমার এখানে। তো এখন আমাদের সাথে মাঝে মাঝে হয়, দেখা গেছে একজনের দেখা দেখি আরেকজন নিতে চায়, তো আমি তাদেরকে বলি আসলে এখন তো এটার যোগ না। তখন কি আপনার অহংকার কাজ করে যে এখন এগুলো দেওয়ার টাইম নেই, পরে সেই আগে এরকম এই ধরনের কোনো অহংকারই আসলে কাজ করে না। আমাদেরকে বলি এখন তো মানুষ স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ফটো তুলে নেয়, আসলে ওই অটোগ্রাফটা আর কেউ নেয় না ওইভাবে। আচ্ছা, তখন ওনারা বলেন না আমাদের খুব শখ, আপনার একটা অটোগ্রাফ নিয়ে রাখবো, তখন দিতে হয়। ওকে, কখনো বিরক্ত আসে না? না, এই ধরনের কাজে আসলে বিরক্ত আসে না, কারণ যারা আসলে নিতে চায়, ফটো নিক আর অটোগ্রাফ নিক, যেটাই নিক, এটা আসলে ভালোবাসা থেকেই আসলে নিতে চায়। ওকে, আরো কিছু কথা শুনবো। তার আগে রূপ বাংলাদেশ যে আপনার জীবনের গল্প শুনতে আগ্রহ প্রকাশ করেছে এবং সুন্দর এই আয়োজন করেছে, সেই ক্ষেত্রে রূপকে আপনি কি বলবেন? রূপ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য। এই ধরনের আয়োজন আসলে বলা যায় আমাদের এই অঙ্গনে এখনো অ্যাভেলেবেল না, তো রূপ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা সুন্দর আয়োজন সবাইকে, আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। ওকে, জীবনের এই সফলতার পেছনে সবচাইতে মানে ব্যথা দিয়েছে কে বা কষ্ট দিয়েছে কে? ব্যথা আসলে কে দিয়েছে এটা আমি সঠিকভাবে বলতে কেন কষ্ট হয়নি? যে গান গাইতে গিয়ে হয়তো সুযোগ পাওয়া হয় নাই, অথবা অনেক হয়েছে, অনেক হয়েছে, সেই সিচুয়েশন, কিন্তু এটা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হয়েছে, এটা আসলে ওইভাবে আমি মনে রাখি। আচ্ছা, একটা কষ্টের স্মৃতি শুনি, যে এটা আমার জীবনে একটা কষ্টের স্মৃতি। সঙ্গীত নিয়ে? হ্যাঁ, বা যে কোনো কাজ নিয়েই হতে পারে, যে আমার এটা খুব কষ্ট পেয়েছিলাম, এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আচ্ছা, এই ধরনের আসলে সিচুয়েশন হয়েছে যখন আমি পরিচিত ছিলাম না, সঙ্গীতাঙ্গনে পরিচিত যখন ছিলাম না, তখন হয়েছে। দেখা গেছে কোন একটা স্টেজে আমি গিয়েছি সঙ্গীত গাইবার জন্য, কিন্তু মানে সুযোগ হয় নাই। এটা আমার জীবনেও হয়েছে। অথবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, অনেক ভালো পারফর্ম করার পরও সিরিয়ালে আমি আসতে পারিনি, এটা হয়েছে। এটা হয় অনেক সময় বিচারকদের হয়ে যায়, মানে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায় আর কি। এগুলো কষ্ট। মানে সবচেয়ে মানে হ্যাপি বা খুশি বা ভালো লাগা একটা সিচুয়েশন তৈরি হয়েছে কখন? বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। বিয়ের সময়? যেহেতু কখন সিচুয়েশনটা কখন তৈরি হয়েছে? আসলে এটাই সঠিক যে বিয়ের সময়টাই আসলে আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে হ্যাপি যে সময়, এটা বিয়ের সময়। এটাই শালীরা খুব বেশি করে শরবত টরবত খাওয়াইছিল? না, সেজন্য না। তাহলে কেন? আলহামদুলিল্লাহ বিয়ে করতে পেরেছি, সেই জন্যই। বিয়ের পরবর্তী জীবনে কি সেই সুখটা ধারাবাহিকতা আছে, নাকি এখানে কষ্ট গ্লানি এসছে? না না, এত ভালোবেসে যাকে মানে আলিঙ্গন করার জন্য গেলাম। আপনিও করেছেন, সংসার জীবনে আপনিও আছেন, আপনি জানেন আসলে এই বিষয়গুলো, বা যারা বিয়ে করেছে সবাই এই বিষয়গুলো জানে, যে বিয়ে যারা করেছে তারা এখন কেমন আছে। একটা ছোট ছোট নাটক, মানে ইদানিংও দেখি যে বিয়েতে যে এত মজা, তাহলে আগে জানলে বাবার আগেই করতাম, এরকম। আসলে কি তাই? এটা ওই যে আরেকটা কথা আছে কিন্তু, যে দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। যাক, একটু খুব মজা করলাম, ভাল লাগছে আর কি। পড়াশোনা শেষ করেছেন কবে? আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো 2019-20 সালে আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। ওকে, ফাইন। আপনার জীবনের গল্প থেকে এবার জানবো যে কখনো শিল্পী হিসেবে একই সঙ্গে পথ চলছেন, বাট কাছের মানুষ আপনাকে হিংসা করেছে? এটা হয়। কেন হয়? এটা আসলে স্বাভাবিক বিষয়। আচ্ছা, কাজ করার ক্ষেত্রে বা আমরা পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এটা দেখেছি। এক ক্লাসে 2 জন ছাত্র খুব ভালো পড়াশোনা করে, তাদের মধ্যেও কিন্তু হিংসা থাকে যে আমি তার চেয়ে ভালো করব। তো কর্মক্ষেত্রে আসলে এমনটা হয়, যেহেতু আমাদের এটা কাজের জায়গা,
কাজ করতে গেলে একজন আরেকজনের সাথে এটা হয় স্বাভাবিক। আপনি কারো বেলায় এরকম জেলাস ফিল করেছেন কিনা এরকম? আমি আসলে যেটা করি সেটা হচ্ছে তার চেয়ে ভালো করতে হবে আমাকে। মাশাআল্লাহ, গুড, সুন্দর। বাবা মা অনুপ্রেরণা কে জুগিয়েছিলেন বা কে বাধা দিয়েছেন এগুলো দরকার না এরকম? আমার বাবা মা আসলে কেউই এই বিষয়ে বাধা দেয়নি। ওকে। সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে আমার বোনরা এই সঙ্গীতের। আপনার বড় বোন? হ্যাঁ, আমার 4 বোন বড়। আচ্ছা, ওনারা 4 জন। কোন বোনটা? 4 জনই, ওনাদের 4 জনই। 4 জনের ভেতরে একজনকে র‍্যাঙ্ক দিতে হবে, 1 কে সে, কোন বোন? আচ্ছা, আমার এই বিষয়ে সবচেয়ে যিনি পরিশ্রম করেছেন সে হচ্ছে আমার সেজো বোন। সেজো বোন কিভাবে পরিশ্রম করলেন তিনি? দেখা গেছে আমার তো বড় ভাই নাই। আচ্ছা। তো আমি 2010 সালে কলরবের সাথে যুক্ত হই। তো এই যুক্ত হওয়াটা আসলে একটা যুদ্ধের মতো বলা যায়। যেমন ওই সময় কিন্তু একজন শিল্পী বলতে অনেক কিছু বোঝায়। সেই 2010 সালে তখন কিন্তু ভিডিওটা ওইভাবে আসেনি যে কেউ একটা ভিডিও করে, এখন যেমন এটা অ্যাভেলেবেল ইউটিউবে যে কেউ সঙ্গীত ছাড়তে পারতেছে, কিন্তু ওই সময়টাতে যাদের অ্যালবাম বের হয় তারাই ওই সময় শিল্পী। তো আমার বোনদের আসলে এটা স্বপ্ন ছিল যে আমার ভাই একদিন বড় ইসলামিক শিল্পী হবে, তারও সঙ্গীত বের হবে। তো নরসিংদী জেলা প্রতিযোগিতা একটা আয়োজন করা হয়, এটা কলরবের পক্ষ থেকে আমাদের বদরুজ্জামান ভাই এটা করেছিলেন এবং আজাদ ভাই 2 জন মিলে এটা করেছিলেন। তো সেখানে আসলে অংশগ্রহণ, আমি তো আসলে ওই সময় ছোট, আমি অত কিছু বুঝি না। আচ্ছা। শুধু সঙ্গীত গাইতে পারি, ওই সময় হিফজও পড়ি। তো আমার এই সেজো বোন সে এটার আমাকে সেখানে নিবন্ধন রেজিস্ট্রেশন করা, তারপর সেখানে অংশগ্রহণ করা, সব বিষয়ে হেল্প তিনি নিজে সেখানে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে কি হলো? সেখানে আমি অংশগ্রহণ করেছি। তো অংশগ্রহণ করার পর নরসিংদী থেকে 2 জন আমরা সিলেক্ট হই। ওকে। এরকম এর আগে যাওয়ার সুযোগ হয়েছে কোনো কম্পিটিশনে? সেই বোন নিয়ে গেল, টিকলাম না, তখন বোনের চোখে পানি ছিল কিনা বা কষ্ট পেয়েছে? হ্যাঁ, এমন হয়েছে আগেও। তখন বোনটা কি, মানে আমার লোমগুলো শিহরিত হচ্ছে শরীরটা, এই সিচুয়েশনগুলো খুবই কঠিন। তখন বোন কিভাবে সাহস জুগিয়েছে বা ব্যথা পেয়েছে এরকম? তখন আমার বোন আসলে এটাই আমাকে বলে সান্ত্বনা দিত যে ব্যাপার না, সামনে আরো অনেক বড় বড় অংশগ্রহণ আসবে, আরো বড় বড় প্রতিযোগিতা আসবে, সেগুলোতে ইনশাআল্লাহ। তখন আপনার বয়স কেমন ছিল? তখন আমার বয়স ছিল 10-12 বছর। বোনের চোখে নিশ্চয়ই পানি ছিল? হ্যাঁ, চোখ দিয়ে পানি ঝরে, এরপরেও সান্ত্বনা দেয়, এটা হচ্ছে বোন। কারণ আমার বোন, আমি নিজেও তো আমার বোনের কাছ থেকে আমি গান শিখেছি, সো এই স্মৃতিগুলো আমার কাছে খুব বেশি স্পষ্ট হচ্ছে। এবং আমার বোনটা এমনও ছিল যে 500 টাকা সবসময় জন্য রেখে দিত, যে কখনো ঢাকায় যাবে, কখন কোন কর্মশালায় যাবে। এখন তো 500 টাকায় হয় না, কিন্তু তখন 500 টাকায় যাতায়াত হয়ে আরও এক্সট্রা টাকা থাকতো। তো এই কথাগুলো খুব মনে পড়ছে আমার আর কি, আপনার বোনের গল্প শুনে আর কি। এরপরে হচ্ছে যে 4 বোনের স্বীকৃতিটা কিভাবে আসলো? আসলে আমার 4 বোনেরই মাশাআল্লাহ কণ্ঠ সুন্দর সবার। মাশাআল্লাহ, তার মানে বাবা মা কারো সুন্দর গলা। তো আমি যখন ছোট ছিলাম, যখন সঙ্গীত গাইতে পারি না, বাকি আমি দেখতাম ওই সময় যে আমার বোনরা মিলে সবাই সঙ্গীত প্র্যাকটিস করছে। মাশাআল্লাহ। কেন করছে? সেটা হচ্ছে এলাকায় মাহফিলে গিয়ে সঙ্গীত গাইতে হবে। আচ্ছা। তখন আমার বড় বোন আমার বাকি যে 3 বোন আছে তাদেরকে সঙ্গীত শেখায়। আচ্ছা। তো আমি এটা দেখে আমার কাছে খুব আগ্রহ আমার মধ্যে হলো যে আমিও শিখবো। তো আমি বড় বোনকে বললাম যে আপু আমাকেও শেখান। আমার আপু অবাক হলেন যে তুমি গাইতে পারবা? বললাম হ্যাঁ, অবশ্যই গাইতে পারবো। তখন আমাকে শেখালেন সঙ্গীত। ওকে, ফাইন। এখন তো একটা আয় হয় ইসলামী সঙ্গীত থেকে, একটা আয় হচ্ছে, সেক্ষেত্রে বড় বোনদেরকে কিভাবে সাপোর্ট করেন, নাকি এখন আপনি বিবাহিত জীবনে আলাদা, তাদের সঙ্গে যোগাযোগ নাই? না, আসলে এখন তো সবাই সবার সাংসারিক জীবনে ব্যস্ত, সবাই সবার সংসার নিয়ে ওইভাবে ব্যস্ত হয়ে গেছে। এখন আর বাড়িতে ওইভাবে দেখা গেছে ছুটিতেও একসাথে হওয়া হয় না, ঈদে গেলে সবাই একসাথে হওয়া হয়। তবু বলে না যে তোকে এত কষ্ট করে মানুষ করলাম, তুই কিছুই একটা শাড়িও গিফট করিস না, এগুলো? না, সেটা দেওয়া হয়। সেটা দেওয়া হয়। জি। ওকে, মাশাআল্লাহ, সুন্দর। এই কৃতজ্ঞতা বোধটা রাখতে হবে। জি। আর হচ্ছে যে স্বপ্নটা কি আসলে, ইসলামী সঙ্গীত দিয়ে কি সংসার, পরিবার, পরিজন এগুলো চলবে, নাকি লাইন চেঞ্জ করতে হবে? একটা সময় ছিল যে এটা কল্পনা করা যেত না যে ইসলামী সঙ্গীত দিয়ে মানুষের
সংসার চলবে, জীবন চলবে, বা ইসলামী সঙ্গীত দিয়ে একটা ইন্ডাস্ট্রি হবে বড়, এটা আসলে এক সময় কল্পনা করা যেত না। কিন্তু বর্তমান যে সময়, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে ইসলামী সঙ্গীত দিয়ে সবকিছু হচ্ছে। নিঃসন্দেহে তাই। আমাদের জীবন চলছে, সংসার চলছে, সবকিছু হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হচ্ছে, পরকাল হচ্ছে, পরকালেও হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা আরো কিছু কথা শুনবো, তার আগে ছোট্ট একটু বিরতি নেব। প্রিয় দর্শক, যারা দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। পোশাক জগতে অনন্য এই প্রতিষ্ঠানটি মানুষের জীবনের গল্পকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য এই আয়োজনটি করেছে। আমাদের সাথে রয়েছে তাওহিদ জামিল, জনপ্রিয় কণ্ঠশিল্পী। আমরা তার কাছে আরো কথা শুনবো, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। সুন্দর এই আয়োজনে তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ, কলরবের অন্যতম সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় তাওহিদ জামিল, তার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনছিলাম। যেই বন্ধুগুলোর সঙ্গে একসঙ্গে চলা হতো, খেলা হতো, বা সেই বন্ধুগুলোর অবস্থান কি? তারা কি সঙ্গীত চর্চা করে, নাকি লেখাপড়া বন্ধ হয়ে গেছে? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফ্রেন্ড সার্কেলের মেথড থেকে কয় পার্সেন্ট টিকে আছে শিক্ষা ব্যবস্থার সাথে, কয় পার্সেন্ট ঝরে গেছে? ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখা গেছে বিভিন্ন লেভেলের ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব আছে। তো যখন নরসিংদীতে ছিলাম, গ্রামে ছিলাম, গ্রামের মাদ্রাসায় পড়তাম, ওই সময় ছিল এক ধরনের, তারা ছিল গ্রামের। এখন এক একজন এক এক কাজে ব্যস্ত। বন্ধুরা কেউ উৎসাহ দিয়েছে নাকি হতাশ করেছে এরকম কেউ? না, বন্ধুরা অনেকে উৎসাহ দিয়েছে। আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আমার বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে আমার একজন বন্ধু, উনি আমাকে সাহস জুগিয়েছিলেন, এবং ওনার থেকে অনুপ্রাণিত হয়েই আমি মূলত সঙ্গীত লেখা শুরু করি। মাশাআল্লাহ। উনি আমাকে বলেছিলেন যে তুমি যেহেতু সঙ্গীত গাও, তো তুমি তো নিজেও লিখতে পারো। আমি বললাম যে কিভাবে, আমি কিভাবে লিখব? তখন উনি আমাকে আস্তে আস্তে কিভাবে লিখতে হয় একদম হাতে কলমে ধরিয়ে শিখিয়েছিলেন। সেই বন্ধুটির নাম আমরা জানতে পারি? ওর নাম আহমদ বিন হোসাইন। আহমদ বিন হোসাইন, মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে এখন যেটি বলবার যে রোব বাংলাদেশ ফেব্রিক্স একটা অনন্য প্রতিষ্ঠান, তারা মানবিক কাজগুলো করে। তো শিল্পী হিসেবে কি মানবিক কাজগুলো করা হয় কিনা, এলাকায় গেলে গরিব অসহায় দুস্থদেরকে কিছু দেয়া, ঈদ সামগ্রিক নিয়ে দেওয়া, এরকম আয়োজন করা হয়? এই ধরনের আয়োজন আসলে সাংগঠনিকভাবে করা হয় এখন পর্যন্ত। ব্যক্তিগতভাবে এই উদ্যোগ এখনো আমি নিতে পারিনি। তো আমাদের কলরব থেকে এই যেসব আয়োজন করা হয় সেগুলোতে অংশগ্রহণ করা হয়। ওকে, এখন মোটামুটি মানে প্রোগ্রাম এবং অনলাইন যেই রেভিনিউগুলো, তা থেকে মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলা যায়। তো তো এই যে সফলতা আসার পেছনে কষ্টের কোনো স্মৃতি আছে? যে সবচাইতে বেশি কষ্ট হয়তো কখনো, যেমন আমরা যারা এভাবে উঠে আসছি, মা কখনো মুরগির ডিমগুলো জড়ো করে বাবার হাতে তুলে দেওয়া, বিক্রি করা টাকা, অথবা বাবার খুব কষ্টের টাকা, অথবা মানে কোনো কষ্টই নেই, অবারিত টাকায় মানে ফুটানি করে করে আসা। কেমন ছিল সেই জীবনগুলো? আমাদের জীবনটা ছিল এমন যে আমরা 4 ভাই 5 বোন। আমরা ভাই বোন বেশি হওয়ার কারণে আমাদের পড়াশোনার খরচটা আমার বাবার চালানো একটু কষ্ট হয়ে যেত। তারপর আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতো। বাকি এটা বোঝার ক্ষমতা আমারও ছিল তখন, যে আমি বুঝতাম যে আমার বাবার আসলে কষ্ট হয় এই টাকাগুলো দিতে।
আমি যখন ঢাকায়, আমি ছোটবেলা থেকে আসলে ঢাকায় পড়াশোনা করছি 2008 সাল থেকে। তো আমি যখন মোহাম্মদপুরে পড়ি তখন আমার সাথে আমার ছোট ভাইও ছিল, আমরা দুইজন একসাথে পড়াশোনা করতাম। সে এখন কি করছে? সে এখন আমার যে নরসিংদী মাদ্রাসা আছে সেখানে দায়িত্বে আছে। সঙ্গীত চর্চা করে না, সে সঙ্গীত চর্চা করে। আচ্ছা, হ্যাঁ, শুনি। তারপর তো আমাদের আসলে মাসিক যে হাত খরচ, এটা আমরা আমার বাবার থেকে নিইনি। আমি আচ্ছা নিইনি এই জন্য, কারণ একজন ছাত্রর আসলে হাত খরচ কত হতে পারে এটা আপনার জানা আছে অবশ্যই। তো আমি আসলে চেষ্টা করেছি নিজের মতো করে ম্যানেজ করার সেই খরচগুলো। দেখা গেছে টিউশনি করে অথবা মাঝে মাঝে কোনো প্রোগ্রামে যদি যাওয়ার সুযোগ হতো তখন সেগুলো করেই আমার নিজে। বাবার কষ্টটাকে ফিল করার কারণে বাবার উপরে যেন প্রেশার না পড়ে, নিজেকে প্রেশার নিয়ে চলা। অনেক অনেক ধন্যবাদ। কখনো এমন হয়েছে যে টিউশনি করতে গিয়েছি বা পেটে ক্ষুধা, কিন্তু এরপরে টিউশনি করতে যেতে হবে, তারপরে সেখানে গিয়ে হয়তো সেই বাসা থেকে খাবারও দেয় নাই, নাস্তাও দেয় নাই, বলতেও পারছি না যে আমি খুব ক্ষুধার্ত, এরকম কষ্ট হয়েছে কখনো? এরকম ঘটনা অহরহ তখন। এটা আসলে ওই সময় আমরা দুই ভাই ছিলাম, তো আমাদের তো আসলে বললামই তো যে হাত খরচের যে বিষয়টা এটা সবসময় থাকতো না, বা এমন হতো যে হাওলাত করে করে চলতাম। যখন টাকা হতো তখন টাকাগুলো সবাইকে পরিশোধ করতাম। তো মাঝে মাঝে এমন হতো যে দুই ভাই হাঁটতে গিয়েছিলাম বিকালে, খুব ক্ষুধা লাগছে। তো মাদ্রাসায় যখন আমরা মাগরিবের যখন সময় হয়ে যেত তখন মাদ্রাসায় ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই। তো এর আগে বাইরে থেকে কিছু নিয়ে যেতে হবে, অনেক ক্ষুধা লাগছে। তো পকেটে আছে 10 টাকা, এখন কি কিনবো? আমরা দুই ভাই মিলে পরামর্শ করতাম কি খাওয়া যায় যা দিয়ে দুইজনেরই পেট ভরবে, আবার 10 টাকায়ও কেনা যাবে। তখন দেখা গেছে এই ধরনের সিচুয়েশনে পড়তে হতো। তো আমি আমার ছোট ভাইকে বলতাম যাও 10 টাকা দিয়ে কিছু নিয়ে আসো। তখন দেখা গেছে পুরি কেনা হতো, অথবা আমি একটা টিউশনি করতাম। তো মাঝখানে এমন হতো যে আসরের পরও আমাদের ক্লাস হতো মাঝে মাঝে। তো ওই দিনগুলোতে আসলে টিউশনি করাটা কঠিন হয়ে যেত আমার জন্য। তো আমি যেটা করতাম, মানে আমাদের আসরের পরে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই আমি দৌড়ায় চলে যেতাম টিউশনি করতে। তো ওইটা করে আবার টিউশনিটা শেষ করে নাস্তা তো সুযোগ নেই, কারণ আমার আবার মাগরিবের আগে আগে ঢুকতে হবে মাদ্রাসায়। তো এমন পরিস্থিতির শিকার হয়েছি। যারা সফলতা হয়েছে তাদের জীবনগুলো এরকমই। পৃথিবীতে যারাই সফলতার চূড়ায় গিয়েছে তাদের জীবনগুলো খুব এরকম, একদম লো লেভেল থেকে উঠে আসা, গ্রাম থেকে উঠে আসা, প্রান্তিক লেভেল থেকে উঠে এসে তারা অবস্থান তৈরি করেছে। এই জন্য কষ্টের উপরে মানুষের ভিত, সফলতাগুলো গাঁথা হয়। আরেকটা কষ্টের কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন ক্লাস করতাম তখন মাদ্রাসায় একটা ক্যান্টিন ছিল। তো এই ক্যান্টিন থেকে পুরি, সিঙ্গারা এগুলো আমাদের 12টার দিকে ছোট্ট একটা বিরতি দিত, ক্লাস বিরতি, তখন এটা নিয়ে আসতো উপরে। আমরা 3 তলায় ছিলাম। তো যখন নিয়ে আসতো তখন সব ছাত্ররাই মোটামুটি খাইতো। তো আমাদের কাছে তো টাকা নাই, কিভাবে খাবো? তো আমি এভাবে থাকতাম যে খাওয়া দরকার নেই, কিন্তু আমার ছোট ভাই যে ছিল জাহিদ, সে আমার কাছে আইসা ভাই খাইতে হবে। আমি বলতাম আমার কাছে তো টাকা নাই, কিভাবে খাবা? বলতো তুমি কারো কাছ থেকে নিয়ে দাও। তো আমার আসলে কারো কাছ থেকে চাওয়াটাও খুব লজ্জা লাগতো। তো আমি তাকেই পাঠাইতাম। আমি বলতাম যে তুমি এক কাজ করো, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করো আছে নাকি না, দিবে কি না, পরে দিয়ে দিব। তেমন কারো কাছ থেকে যদি পাইতাম তো দেখা গেছে এমনও হতো মাঝে মাঝে যে এমন সময় টাকাটা সে দিছে যখন এই নাস্তা শেষ হয়ে গেছে। আল্লাহ রহম করুক, আল্লাহ আরো সফল করুক। জাহিদ এখন আছে কেমন? জাহিদ আলহামদুলিল্লাহ ভালো আছে। পড়াশোনা শেষ হয়েছে? জাহিদের পড়াশোনা শেষ হয়েছে, সে আলিয়াতেও পড়াশোনা করছে, এখন মনে হয় আলিমে আছে। আলিমে পড়াশোনা করছে, দারুল হাদিস কমপ্লিট। কখনো দুই ভাইয়ের ভেতরে মান অভিমান জমা হয় নাই? এটা সবসময় হতো। তো আমরা দুই ভাইয়ের মধ্যে এমন ঝগড়া হতো, হুজুররা এটা খেয়াল করতো। আমরা দুই ভাই যখন ঝগড়া করতাম তো হুজুররা এটা সাপোর্ট করতো না। হুজুররা আমাকে এসে বলতো যে তোমার ছোট সে, তাকে কখনোই ধমক দিবা না। একদিন এমন হয়েছে যে আমাদের দুই ভাইয়ের একটা প্লেট,
2 ভাইয়ের একটা প্লেট একজনে খাওয়ার পর আরেকজন খাবে, এমন হতো। তো আমরা সকালবেলার যে নাস্তা, আমি চিড়া কিনে রাখতাম, চিড়া ভিজায় চিনি দিয়ে তারপর খাইতাম। তো চিড়া ভিজায় আমি তাকে বললাম যে পানিটা ফেলে দিয়ে আসো। তো সে 3 তলা থেকে পানি ফেলতে গিয়ে প্লেট সহ ফেলে দিচ্ছে। তখন প্লেটটা সহ ভেঙে গেছে, একটা প্লেটই ছিল। তখন আমি তাকে আসার পরে একটা ধমক দিলাম, এটা নিয়ে এসে একটু মন খারাপ করেছিল। এটা আবার আমাদের এক ওস্তাদ দেখছেন, দেখার পরে উনি এসে আমাকে বললেন যে তুমি তারা ধমক দিচ্ছ কেন, সে ছোট মানুষ, ভুল করে ফেলছে। তখন জাহিদের বয়স কত ছিল? তখন জাহিদ একদম ছোট ছিল, ওর বয়স ছিল 7 বছর। আচ্ছা আচ্ছা। বড় ভাই কি করেন? আমি বড়। 4 ভাই? 4 ভাইয়ের মধ্যে আমি বড়। তার মানে জাহিদ আছে, এরপর আরো 2 জন আছে? হ্যাঁ, এরপরে 2 জন আছে। আচ্ছা আচ্ছা, যাক। এখন আমার খুব জানতে ইচ্ছে করছে যে আব্বা মা এখন এই সফলতাটা কিভাবে ওন করে, কিভাবে দেখে? আমার আব্বা আম্মা আলহামদুলিল্লাহ আমাদের প্রতি অনেক খুশি, অনেক হ্যাপি, এবং এটাকে ওনারা সফলতার সাথেই দেখে আলহামদুলিল্লাহ। এখন তো বিবাহিত জীবনে আপনি পদার্পণ করেছেন, স্ত্রীর সঙ্গে এই কষ্টের দিনগুলো শেয়ারিং হয় কিনা, না হয় না? হ্যাঁ হয়, মাঝে মাঝে গল্প করা হয়। কষ্টের দিনগুলো শেয়ারিং করে স্ত্রীকে জানানো বেশি জরুরি, জি। এবং বাবা মার হকটাকেও তাদের স্ত্রীর সামনে স্পেশালি তুলে ধরাটাও জরুরি। নইলে আমরা জানি যে মানে বিবাহিত জীবনে গিয়ে পারিবারিক পিতামাতার সঙ্গে একটা সম্পর্কের টানপোড়েন তৈরি হয়, এরা যেন না হয় ইনশাল্লাহ। কারণ যেই বাবা মা এত কষ্ট করে ভালোবাসা দিয়ে মানুষ করেছেন, তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবে। শ্বশুর শাশুড়ি শিল্পী হিসেবে আপনাকে জানতেন, সেই হিসেবে বিয়ে দিলেন, নাকি আপনার কর্মটা কি হিসেবে বিয়ে দিলেন? আসলে একজন বাবা মা যখন কারো কাছে মেয়ে বিয়ে দেয়, সবচেয়ে ভালো দিক যেটা দেখতে হয় সেটা হচ্ছে মানুষ হিসেবে কেমন। হ্যাঁ, আমার মনে হয় এখন এটা দেখে না, এখন টাকা আছে কেমন, টাকা আছে কেমন, এখন দেখে যে টাকা আছে কেমন। কিন্তু হাদিসে বলা হয়েছে দিনদার হতে হবে, ইমানদার কিনা, এটা দেখার দরকার এখন নাই। এখন বিদেশ থাকে কিনা, টাকা আছে কিনা, ব্যবসা বাণিজ্য আছে কিনা, এটা দেখে। যাই হোক, আপনার ব্যাপারটা জানি। আসলে আমার তো ওই রকম টাকা পয়সাও নাই। তো আমি যেটা মনে করি, আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসলে দিন দেখে আমার কাছে দিয়েছেন, কারণ ওনারা জেনারেল। মাশাআল্লাহ। ওনারা ওইভাবে কেউ আলেমও না। আপনার স্ত্রীও কি জেনারেল? জি, উনিও জেনারেল। তো আপনাকে পেয়ে তার এখন অনুভূতিটা কেমন? অনেক হ্যাপি, দিনটা পাচ্ছে, ইসলাম জানছে। মাশাআল্লাহ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার কাছে এবারে জানতে ইচ্ছে করছে যে টিউশনি যে করাতেন, এখনো কি কারো কাছে মানে টিউশনের টাকা পাবেন এরকম কেউ আছে? যে এরকম নেই না? যাই হোক, গান শিখিয়েছেন বা গান করে দিয়েছেন বা অ্যালবাম করে দিয়েছেন বা প্রোগ্রাম করে দিয়েছেন, তারা এখনো টাকা দেয়নি, এরকম কেউ আছে? প্রোগ্রামের ক্ষেত্রে হয়েছে, বাকি এটা আপনাদের সাথে মনে হয় হয়। অনেকের সাথেই হয় না, আবার অনেকের সাথেই হয়। আমার সাথেও হয়েছে, আমার সাথে হয়। আমার কথা হলো যে অনেক শিল্পী বা অনেক বক্তা বা অনেক ব্যক্তি বা অনেক মানে স্পিকার, তারা ডিমান্ড আগেই করে টাকা পয়সা নিয়ে ফুল পেমেন্ট নিয়ে যায়। আপনি এটা করেন না কেন? কেন আপনার ডিউয়ের খাতা রয়ে গেছে? আমার ক্ষেত্রে এটা হয় না, কারণ আসলে যারা আয়োজনটা করে আমাকে নেয়, আমি তাদের এই বিষয়টা বুঝি যে ওনারা অনেক কষ্ট করে আয়োজনটা করেছে। তো আসলে একজন অতিথিকে বা একজন শিল্পীকে অগ্রিম টাকাটা দেওয়া, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আর আমরা যে সব প্রোগ্রামে অ্যাটেন্ড করি, অধিকাংশ প্রোগ্রামই এলাকার লোকজন মিলে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপর করা হয়। তো সেই জন্যই আসলে আমি নেই না। বাকি অনেক সময় রাগ এমন হয় যে আগামী প্রোগ্রাম থেকে এটা করব, যে আগে টাকা নিয়ে তারপর যাব, কিন্তু আসলে ওইভাবে নেওয়া হয় না। জি জি, এটা করা উচিত নয়, কারণ যারা আয়োজন করে একটা ব্যাকুলতা নিয়ে করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এবং আপনারা এই শ্রমঘাম দিচ্ছেন জন্যই আজকে ইসলামী সংস্কৃতিটা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আজকের এই জীবনের গল্পে আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি। বয়স অল্প হলেও তার গল্পের যেই ঝুড়ি, জীবনের যেই অতীতের স্মৃতিগুলো, জানি না অনেকেরই হয়তো মিলে যাচ্ছে, এবং এখনকার প্রজন্ম হয়তো চিরা জিনিস কি, চিনি বা লবণ দিয়ে খাওয়া, এটা আপনারা হয়তো ভুলে গেছেন। তো যার যত স্মৃতিগুলো যত সুন্দর,
তার ভবিষ্যৎ তত সুন্দর হবে। যত বিলাসিতা জীবনযাপন করবেন তার ভবিষ্যৎ তত দুমড়ে মুচড়ে যাবে। আমরা তাওহিদ জামিলের কাছে কথা শুনছিলাম, আরও কথা শুনবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। কো স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। সুন্দর এই আয়োজনে আমরা যার গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছিলাম তাওহিদ জামিল। প্রিয় ভাই, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সুন্দর এই আয়োজনে। আমরা আরও কিছু কথা শুনবো, তার আগে একটা গান না শুনলে কেমন যেন হয়। কোন গানটা শুনবো? আমার একটা পরিচিত, আমার লেখা শোনাচ্ছি। জি জি। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। মদিনা 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 মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। রসুলে আরবি তুমি আলোর রবি, তোমারি প্রেমে সৃজন হলো এসবই। রসুলে আরবি তুমি আলোর রবি, তোমারি প্রেমে সৃজন হলো এসবই। ও গো প্রিয় তুমি আমার আশার আলো, গো প্রিয় তুমি আমার আশার আলো। সারা জনম তোমায় বেসে যাব ভালো। মদিনা 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 মদিনা, যেতে চায় তোমারি রওজা মদিনা। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চায় তোমারি রওজা মদিনা। মদিনা 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 মদিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর। মানে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আরো কত বড় যেন হবে, কিন্তু শেষ হয়ে গেল গানটা। আপনার প্রিয়তম স্ত্রী কখনো বলে যে গান শোনাও, দু লাইন শুনি, এরকম কি হয়? হ্যাঁ বলে। মাশাআল্লাহ, তখন কেমন লাগে? কিন্তু আসলে তখন সঙ্গীত খুঁজে পাই না যে কোনটা শোনাবো। আসলেই তাই। মাশাআল্লাহ, সুন্দর। এটাই মানে পারিবারিক একটা বন্ধন, যার যেই পেশা সেটার প্রতি একটা আলাদা প্রেম থাকা দরকার, তাহলে সেটা ভালো হয়। অনুপ্রেরণাটা আসলে কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। নারীদের কেমন হওয়া উচিত? আজকের এই জীবনের গল্প, এই জীবনের গল্প তো মানুষের অনেক পরিধিটা অনেক বড় থাকে, কিন্তু আমরা তো মানে শর্ট করে শুনবো, হয়তো আগামীতে আবারও আগামনে আসবো। স্বপ্নটা আপনার কি? সঙ্গীত নিয়ে কি হতে চান? আপনি কি বিশ্ব সেরা হতে চান, বা মানে ইনস্টিটিউট করতে চান, না কি? মানে সঙ্গীত নিয়ে স্বপ্ন? সঙ্গীত নিয়ে আসলে আমাদের যেটা স্বপ্ন সেটা হচ্ছে
আমাদের পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে আমাদের সঙ্গীত তো আসলে সঙ্গীত না, সঙ্গীত হচ্ছে একটা মেসেজ মানুষের কাছে, পৃথিবীর প্রতিটা মানুষের কাছে আমাদের ইসলাম নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে, রবকে নিয়ে, আমাদের প্রিয় রাসূলকে নিয়ে যেসব আমাদের যে হৃদয়ের কথাগুলো, সেইগুলোই আসলে মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের মূল উদ্দেশ্য। মাশাআল্লাহ। নাতে রাসূল যে যেতে চায় মদিনায়, মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে কি? জি আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ। আব্বা মাকে নিয়ে যাওয়ার সুযোগ? জি বাবা মাকে সাথে নিয়ে। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুশি হলাম। স্ত্রীকে নিয়ে? স্ত্রীকে নিয়ে যাওয়া হয় না, কারণ আমার বিয়ের আগে আমরা গিয়েছিলাম আমার বাবা মাকে নিয়ে। এবার স্ত্রীকে নিয়ে? স্ত্রীকে নিয়ে যাওয়ার চিন্তা আছে সামনে ইনশাআল্লাহ। আর যে আপুটি এত অনুপ্রেরণা জুগিয়েছিল সেই আপু? উনিও সাথে যাবেন ইনশাআল্লাহ। যেই ভাইটি একসাথে মানে কখনো হাসি তামাশা রাগ অভিমান ভালোবাসা, সেই ভাইটি জাহিদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে যে সেটা হলো যে অনেক সময় অনেক শিল্পীদের ভেতরে অহংকার জমা হয়, রিয়া জমা হয়, তো নিজের ভেতরে এরকম ভাবটা তৈরি হয় কিনা? এটা আসলে আমরা তো শিল্পী মানুষ, শিল্পীদের অনেকের ক্ষেত্রে এটা হয়, হ্যাঁ, এবং হওয়াটাও স্বাভাবিক, কারণ তারা যেহেতু অনেক মানুষের ভালোবাসা পেয়ে থাকে এবং মানুষ তাদেরকে অনেক বেশি মূল্যায়ন করে, এটা কিন্তু মানুষের একটা দুর্বল পয়েন্ট। মানুষ কিন্তু শিল্পীদের প্রতি বা সুরের প্রতি মানুষ বিশেষ করে অনেক দুর্বল হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথাটা এসেছে যে আল্লাহ যাকে ভালোবাসেন, সহিহ হাদিসে এসেছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আলাইহিস সালাম বাকি ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা মানুষদেরকে বলে। তো এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, কিন্তু আসলে কি এখানে অহংকারী হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আসলে এবং শয়তান কিন্তু সবসময় লেগে থাকে মানুষের পিছনে, মানুষকে কিভাবে ভুল পথে নেওয়া যায় বা কুমন্ত্রণা দেওয়া যায় তার ভিতরে। তো আমাদের ভিতরে আমি মাঝে মাঝে এটা ফিল করি, আসলে অহংকার হয়ে যাচ্ছে কিনা, বা আমি কি আসলে অহংকারী হয়ে যাচ্ছে কিনা। যখন এটা আমার মনে হয় তখন সাথে সাথে ইস্তেগফার পড়ি। জি জি, এই কষ্টগুলো যেন দর্শক কখনো না পায়। এবং যখনই এরকম ভাব তৈরি হতে থাকবে, যেমন আমি কাতারে দেখে এসেছি, কাতারের ইন্টেলিজেন্সের যিনি প্রধান, উনি দেখলাম মসজিদের জুতাগুলো ঠিক করতেছে। তার বাসায় আমার আমন্ত্রণ ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম যে, মজার ব্যাপার হলো কাতারের যেই মানে শেখ আমাকে দাওয়াত করলেন, তার বাসায় গেলাম, ওখানে গিয়ে কিছু বাঙালি দেখলাম। তো সেই বাঙালিরা আমাকে যখন পেয়ে আরও তারেক ভাই মানে আরও খুশি, উনি আরও আশ্চর্য হলো। যাই হোক, আমি তাকে প্রশ্ন করলাম যে জুতাগুলো কেন আপনি গোছাচ্ছিলেন, এবং এটা আমাকে মুস্তাফিজ ভাই নামে এক ভাই, তিনি আমাকে দেখালেন যে দেখেন উনি এই কাজটা করছে। তখন উনি বললেন যে আমি তো গোয়েন্দা বিভাগের প্রধান, আমার তো হেভি পাওয়ার, এবং পৃথিবীর ধনী দেশের আমি গোয়েন্দা বিভাগের প্রধান, কিন্তু এত বেশি শয়তান ওয়াসওয়াসা দিতে চায়, এই জন্য আমি মুসল্লিদের জুতা গোছাই যেন শয়তান আমাকে ধোঁকায় না ফেলতে পারে। তো আমার কথা হলো শিল্পীদের ভেতরে এটাদের মাইন্ডটা খুব সফট ও সহজেই ভেঙে পড়ে, আবার ভালোবাসা পেলে অনেক উড়াল দেয়। এই জন্য এই ছোটোখাটো বিষয় নিয়ে যেন ভেতরে রাগ, ঘৃণা, অভিমান জমা না হয় আর কি। কারণ যখনই এরকম শয়তান ধোঁকায় ফেলতে চাইবে, তখনই আমার কষ্টের দিনগুলো আমি ফিল করব, তাহলে এই ধোঁকাটা আমরা পড়বো না ইনশাল্লাহ। তো তাওহীদ জামিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে জীবনের গল্পে আপনি অনেক সুন্দর সুন্দর গল্প করেছেন। আশা করি আমাদের প্রজন্মগুলোর কাছে এটি মাইল ফলক হয়ে থাকবে, ভালো হয়ে থাকবে। এমন কোনো গল্প আছে ছোট করে যেটা বলতে চান বা বলা হয়নি? আসলে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, অনেক গল্প বলা যাবে। যেমন একটু আগে বললাম যে আমার বাবা মাকে নিয়ে ওমরায় যাওয়ার যে গল্পটা, এটা অনেক বড়, এটা বললে অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমাদের সময়ও স্বল্প। তো ইনশাল্লাহ আগামীতে আবার কখনো দেখা হলে আরো গল্প করব আপনার সাথে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ মূল্যবান সময় দেওয়ার জন্য উত্তম যাজা দান করুন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্পে, স্পন্সর হিসেবে রয়েছে মালাবিজ। সুন্দর এই আয়োজনকে ঘিরে তাওহীদ জামিল আমাদেরকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, এবং এই যে পরিবার নিয়ে, পারিবারিক বন্ধন নিয়ে সে যেই পথগুলো চলছে, অনেক দূরে যাবে ইনশাল্লাহ। আমরা তার জন্য দোয়া করছি, নিরহংকারী মানুষ ও ইসলামের সংস্কৃতির খেদমত করার তৌফিক দান করুন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অনেক অনেক কৃতজ্ঞতা। আগামীতে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। রূপ বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান
মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।